হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল আছে, ডাইপোলটা হচ্ছে মাইনাস কিউটা আছে, মাইনাস কিউ চার্জটা আছে অরিজিনে মানে 0 পয়েন্টে আছে, আর আছে কি প্লাস কিউ চার্জটা কোথায় আছে এ পয়েন্টে আছে। এটাই তো ব্যাপার নাকি? এবারে তোমাদের ভলিউম চার্জ ডেনসিটির মানটা তোমাকে বের করতে হবে। ভলিউম চার্জ ডেনসিটি কোথায় কোথায় আছে? শুধুমাত্র এই চার্জ গুলো যেখানে আছে সেই পজিশনেই তো আছে। তাহলে ভলিউম চার্জ ডেনসিটির মানটা কত হবে? রো আর সমান কত হবে? রো আর সমান হবে শুধুমাত্র এই চার্জগুলোর পজিশনে হবে। একটা হচ্ছে তাহলে কত হবে? অরিজিনে যেটা আছে তার ক্ষেত্রে কি হবে? মাইনাস কিউ ইন্টু ডেল্টা কিউ আর মানে 3 ডাইমেনশনাল ডিরাক ডেল্টা ফাংশন। আর একটা আছে তোমার হচ্ছে প্লাস কিউ আছে। তাহলে প্লাস কিউ কোথায় আছে? প্লাস কিউ আছে ডেল্টা কিউ আর মাইনাস এ। এই তো, এটাই তো ভলিউম চার্জ ডেনসিটি। আর তো কিছু দেখো, এটা কার বুঝতে অসুবিধা হচ্ছে দেখ, বা কার কোনো গন্ডগোল হলো নাকি দেখ। এখানে বলে দিয়েছে না পার্টিকুলার একটা পজিশন এ বলে দিয়েছে, তাহলে আমি এটাকে এই ধরবো, আর মাইনাস আর ড্যাশ ধরবো না, আর মাইনাস এ ধরবো আমি। যদি পজিশন যদি না বলে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা আর মাইনাস আর ড্যাশ ধরতাম, কিন্তু এখানটায় তো আমাকে পজিশন পার্টিকুলার বলে দিয়েছে, আর মানে এ পজিশনে আছে, তাহলে আর মাইনাস এ মানে আমরা ধরব। দেখো কার কি অসুবিধা আছে বল। এটাই হচ্ছে ভলিউম চার্জ, মানে এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের বলে দিয়েছে হ্যাঁ, এটাই হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। এটাই হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি এক্সপ্রেশন, আর তো কোথাও নেই চার্জ। একটা 0 পজিশনে একটা আছে, 0 পজিশনে আছে, আর একটা এ পজিশনে আছে, আর তো কিছু। দেখো স্যার, হ্যাঁ বলো বলো। স্যার এটাকে মানে অল স্পেসে ইন্টিগ্রেট করলে 0 আসবে? হ্যাঁ, এই অল রো স্পেস আরটা স্যার আসেনি তো মনে হয়। কেন হবে না? টোটাল তুমি ইন্টিগ্রেশন করো, টোটাল ইন্টিগ্রেশন করলে কত হবে? কিউ সমান তাহলে কত হবে? কিউ সমান হবে রো ইন্টু ডি টাউ, এই তো নাকি? রো ইন্টু ডি টাউ যদি করো তাহলে তাহলে কত হচ্ছে? একটা হচ্ছে হবে মাইনাস কিউ ইন্টু ডেল কিউব আর, ডেল কিউব আর ডি টাউ প্লাস কিউ ইন্টু ডেল কিউব আর মাইনাস এ ইন্টু ডি টাউ। হ্যাঁ, অল স্পেসে তুমি ইন্টিগ্রেশন করো এবারে, তাহলে এটা কত হবে? মাইনাস কিউ বাইরে চলে আসবে। স্যার ডিটাও তাহলে কি টার্মে লিখবো ওটাই বুঝতে পারছি না। ওটা 4 পাই আর স্কোয়ার ডি আর ওইরকম লেখা যায়, আবার স্যার ওই আর স্কোয়ার সাইন থিটা ডি ফাই ডি আর ওরকম করেও লেখা যায়। না, তাহলে তুমি 4 পাই আর স্কয়ার ডিটা মানে ডি আর তুমি এই যে ওগুলো তো স্পেশাল কেস হয়ে যাচ্ছে। 4 পাই আর স্কয়ার ডি আর ওগুলো তো স্পেশাল কেস হয়ে যাচ্ছে স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে, হ্যাঁ বা স্যার 4 পাই আর স্কোয়ার আর ধরা যাবে স্কয়ার না সাইন স্যার, থিটা তাহলে ওগুলো তো সব সিলিন্ড্রিকের ক্ষেত্রে। স্ফেরিক্যাল সেল। অত শত বলারই দরকার নেই, কারণ ডিরাক ডেল্টার ডেফিনেশনটাই তো বলা আছে যে ডেল্টা কিউ ওয়ান তো আর ডাইরেক্ট ডিটা হয়ে ইকুয়ালস যাবে, টু 1। ওটা তো এটা তাহলে আর এর রেসপেক্টে এ গ্রেড ইন্টিগ্রেশন। হবে, কিন্তু এখানে ইন্টিগ্রেশনটা ভলিউমের সাপেক্ষে হচ্ছে, ডিটা দুটো ইন্টিগ্রেশন আলাদা। যদি আর এর রেসপেক্টে হতো তাহলে ওটাকে বাইরে বের করে 1 হয়ে যেত। এটা তো ভলিউম ইন্টিগ্রেশন হচ্ছে, ওই জন্য তো 3 ডাইমেনশন ইউজ করা হয়েছে, তো ডিটাই তো হবে। আর 1 ডাইমেনশন হলে ডি আর হতো। মানে ডেল্টা যে আর, ওই ডেল্টা কিউ আর যদি ওটা আর এর রেসপেক্টে ইন্টিগ্রেট হতো তাহলে তো 1 হতো, কিন্তু এখানে টাউ এর এটা রেসপেক্টে 3 ইন্টিগ্রেট ডাইমেনশন হচ্ছে। ঠিক আছে, তো এটা তো তাহলে 3 তো ডাইমেনশন। ভলিউম নিতে হবে। আরটা তো 1 ডাইমেনশন। আর হচ্ছে 1 ডাইমেনশন, মানে ও বলতে চাইছে আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই আর, এইটা ব্যবহার করবে আর কি। আচ্ছা, তখন ওইরকম করে তো তখন ইন্টিগ্রেশনটা 1 হবে। ডাইমেনশন হলে ডি আর এর রেসপেক্টে করতে হতো, কিন্তু ভলিউম চার্জ ডেনসিটি তো 3 ডাইমেনশনই আর হয়। সেটাকেও তো স্যার ভাঙতে হবে। এটা তো মানে ডেল কিউব আর ইনটু ডিটা ইকুয়াল টু 1, এটা স্যার 3 ডাইমেনশনে আছে।
স্যার ভাঙারই তো দরকার নেই, এটা তো পুরো ভলিউম তো, এটা তো পুরো পার্থক্য জিরো ডেফিনেশন হয়ে থেকেই যাবে। বলা হ্যাঁ, যাচ্ছে ডেফিনেশন থেকে প্লাস জিরো তো। ডেল্টা। অর্থাৎ শোনো 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 শোনো, এটা তো তোমার এই জায়গাটাই আছে, এটা হচ্ছে শোনো, না না না, এটা 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 আমার দরকার নেই, এটা শুধু তোমার তোমার এই এই পজিশনেই তো তোমার ইয়ে হবে, মানে এর পিকটা হবে, মানে ডিরাক ডেল্টা ফাংশন কি করবে, এই পজিশনেই পাবে আর বাদ বাকি পজিশনে শূন্য হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস কিউ, আর এটা হচ্ছে এই পজিশনে তুমি পাবে, তো শূন্যই তো হবে তোমার, প্লাস কিউ সমান তো তোমার শূন্যই হয়ে যাবে। আর এটা তো তোমার শুধুমাত্র মানে জিরো জিরো পজিশনে তোমার এই মানটা দিবে, বাদ বাকি পজিশনে তো তোমার শূন্য হয়ে যাবে। আর এটা তো প্লাস কিউটাও সেই আর ইজিক্যাল টু এ পজিশনে তোমার 1 হবে, আর বাদ বাকি পজিশনে তোমার শূন্য হয়ে যাবে ইন্টিগ্রেশনটা। তাহলে মাইনাস কিউ প্লাস কিউ সমান জিরো হয়ে যাবে। দেখো এটা কি হচ্ছে, দেখো। আরে এই যে ডিরাক ডেল্টা ফাংশনে যদি আমরা ইন্টিগ্রেশন নেই, তাহলে শুধুমাত্র প্রথম ইন্টিগ্রেশনটা শুধুমাত্র এই পজিশনে মানে জিরো জিরো পজিশনে শুধু মানে থাকবে 1 হবে, আর বাদ বাকি পজিশনে শূন্য হবে। আর এটাকে যদি তোমার এই ইন্টিগ্রেশনটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে শুধুমাত্র আর ইজিক্যাল টু এ পজিশনে এর মানটা 1 হবে, আর বাদ বাকি পজিশনে শূন্য হবে। আর কিউ প্লাস কিউ মাইনাস কিউ তো বাইরে চলে আসবে, তাহলে প্লাস মাইনাস কিউ প্লাস কিউ সমান জিরো হয়ে যাবে। দেখো এটা কি হচ্ছে, দেখো দেখো দেখো। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। না না না, মানে বুঝা মানে কি হয়তো মানে এ হতে পারে, বুঝতে পারছো, একদম ক্লিয়ার ভাবে বোঝা মানে দরকার আছে, মানে আমার ভুল হচ্ছে না তোমাদের। দেখো এটা, আরে এই যে ডিরাক ডেল্টা ফাংশন, শোনো 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 শোনো, একটা তুমি থ্রি ডাইমেনশনাল ডিরাক ডেল্টা ফাংশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এই যে অল স্পেস ডেল কিউব আর ডি টাউ, মানে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1 হয় না, এটা 1 হয় না, দেখো দাঁড়াও, হ্যাঁ স্যার, এটা বলো। এটা 1 হয়, তাহলে এই ঠিক জিনিসটা আছে। তাহলে কত হবে, দেখো তাহলে তাহলে এই জিনিসটা তুমি মাইনাস কিউটা বাইরে চলে আসো, এই প্রথম ইন্টিগ্রেশনটা কত হবে, 1 হবে। আর এটাও দ্বিতীয় ইন্টিগ্রেশনটাও তো 1 হবে। আর ইজিক্যাল টু এ পজিশনে তুমি মান পাবে 1 পাবে, আর বাদ বাকি তো তোমার শূন্য হয়ে যাবে, বাদ বাকি জায়গায় তো তোমার শূন্য হবে, তাহলে তো টোটাল তো তার জিরো হয়ে যাচ্ছে। দেখো এইরকম একটা দাঁড়াও, এইরকম একটা এ ছিল, মানে দ্রুত আমার টেনে নিয়ে যাওয়ার দরকার নেই, আর এটা হোক কিন্তু কারোর যেন না কনফিউশন থাকে। এইটা দেখো, এটা হচ্ছে অল স্পেস ডেল কিউব আর ডি টাউ সমান হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মানে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, প্লাস ইনফিনিটি, হ্যাঁ, ডেল কিউব আর মানে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই, আচ্ছা এটা হচ্ছে ডেল্টা জেড, এটা হচ্ছে তোমার ডেল্টা জেড ডিএক্স ডিওয়াই ডিজেড, এটা হচ্ছে 1 হচ্ছে, আর বাদ বাকি তো তোমার এ হয়ে যাচ্ছে, বাদ বাকি পজিশন মানে এটা তো মান হচ্ছে তোমার। আর একটা আমরা দেখেছি, দেখো এটা হচ্ছে যদি আর ইজিক্যাল টু এ পজিশনে যদি এ হয়, অল স্পেস এফ আর ডেল্টা কিউব আর মাইনাস এ ডি টাও, এটা সমান কত হবে, এফ এ হয় না, কারণ শুধুমাত্র মানে এ পজিশনে তুমি মানে মান পাচ্ছ, আর আর বাদ বাকি তো তোমার শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এই যে মানে ডিরাক ডেল্টা ফাংশনের যে ইন্টিগ্রেশনটা 1 হয়ে যাচ্ছে না, তাহলে এফ এফ এ হচ্ছে না, তাহলে সেই হিসাবে আমি বলতে পারি যে আগের যে তুমি দেখো, হ্যাঁ এই যে প্রথমটা হচ্ছে মাইনাস কিউ ইন্টু ইন্টিগ্রেশন মানে অল স্পেস ডেল কিউব আর ডিটা, এটা সমান মান হয়ে যাচ্ছে, আর এটা প্লাস কিউ কেও আমরা বাইরে নিয়ে চলে আসবো, দিলে কি হচ্ছে আর ইজিক্যাল টু এ পজিশন এটা 1 হচ্ছে, আর বাদ বাকি পজিশনে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে কিউ সমান হচ্ছে ক্যাপিটাল কিউ সমান হচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ সমান 0 হয়ে যাচ্ছে, টোটাল মানে তোমার মানে চার্জ তো তোমার শূন্য হবে। দেখো কার কি অসুবিধা হচ্ছে, দেখো ঠিক আছে তো নাকি।
তো মানে ওটা আমি ওয়ান ডাইমেনশনাল ডিরাকের ফাংশনের সঙ্গে গুলিয়ে ফেলেছিলাম যে মানে আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হলে তখন ওয়ান হয় ভাবছিলাম, কিন্তু অল স্পেসে ইন্টিগ্রেশনটা হলে ওয়ান হবে। ঠিকই আছে। আসলে এটা এগুলো কি যত বেশি তুমি প্রবলেম করবে তত তোমার প্র্যাকটিস বাড়বে। প্রবলেমটা তারপরের অঙ্কটা সবার হয়েছে? তারপরের অঙ্কটা মনে হয় অনেকে আমাকে বলছিল অ্যাসাইনমেন্টে এই অঙ্কটা শুধু, হোয়াট ইজ দ্য ভলিউম চার্জ ডেন্সিটি? What is the volume charge density in spherical coordinates? In মানে সেকেন্ড অঙ্কটা, এটা অনেকে আমাকে বলছিল spherical coordinates of a uniform infinitesimal thin infinitesimally thin spherical cell of radius r radius and total charge q and total charge q capital Q, total charge capital Q, centered at the origin, centered at the origin, centered at the origin। আরে দেখো তাহলে এইটাই তো ছিল আমাদের, হোয়াট ইজ দ্য ভলিউম চার্জ ডেনসিটি ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট অফ এ uniform infinitesimally thin spherical cell of radius r capital R and total charge capital Q centered at the origin। আচ্ছা এটা তো অনেকের হয়েছে, আবার অনেকের আবার হয়নি। এটা আমাকে ওটা অনেকে বলছিল এইটাই আপনি এই করে দিবেন, তারা বুঝতে পারছে না অনেকে আর কি, অন্য কিছু না, এই তো তোমার জিনিসটা এটা এরকম হাতে আঁকছি বলে একটু ইয়ে হয়েছে, খুব খুব সূক্ষ্ম আর কি, ইনফাইনিটেসিমালি স্মল আর কি। এটা স্ফেরিক্যাল সেল হাতে আঁকছি তো এই জন্য বেশি হয়ে যাচ্ছে। এই তো এই স্ফেরিক্যাল সেলটার রেডিয়াসটা হচ্ছে কত? এই রেডিয়াসটা হচ্ছে আর কিউ চার্জ আছে এর মধ্যে, তার ভলিউম চার্জ ডেনসিটি তোমাকে বের করতে হবে। এর ভলিউম চার্জ ডেনসিটিটা তোমাকে বের করতে হবে। এটা কি করে, এটা হয়েছে তোমাদের নাকি অনেকের? আচ্ছা দেখো, এটাকে কিভাবে আমি লিখতে পারি দেখো, এটাকে আমি লিখতে পারি রো আর সমান, এটা ভলিউম চার্জ ডেনসিটি এ ইনটু ডেল্টা আর মাইনাস আর, এটা লিখতে পারি তো নাকি? মানে ক্যাপিটাল আর, আর ইজিক্যাল টু আর এর শুধুমাত্র তুমি ভলিউম চার্জ ডেনসিটিটা পাবে, আর বাদ বাকি জায়গায় তো তোমার শূন্য হয়ে যাচ্ছে। এটা তো এইভাবে লিখতে পারলে লেখা যাবে। এবার এ এটা স্যার কনস্ট্যান্ট, এখানে থ্রি ডাইমেনশনাল কেন নেওয়া যাবে না? মানে ডেল্টা কিউ কেন নেওয়া যাবে না, শুধু এটা ডেল্টা না না, এটা ডেল্টা না, কিউ, ওয়ান ডাইমেনশনাল কেন নেব? না না না, ওয়ান ডাইমেনশনাল না, ডেল্টা কিউ হবে এটা, বুঝতে পারছো? থ্রি ডাইমেনশনাল কিন্তু হবে। স্যার ডেল্টা কিউব হলে হবে না, কেন হবে না? কেন? ওয়ান ডাইমেনশনাল নিতে হবে। না স্যার, এটা ওয়ান ডাইমেনশনালি নিতে হবে, কারণ এখানে ডেল্টাটা জাস্ট মানে আর এরই ফাংশন হতে পারে। থ্রি ডাইমেনশনাল নিলে স্যার না, থ্রি ডাইমেনশনাল মানে তোমার হচ্ছে এখানটায়, মানে তুমি থিটা আর এর ফাংশন বলছো আর কি। হ্যাঁ স্যার, মানে ওটা থিটা আর যদি ফাইও থিটা আর ইনক্লুড ফাই এর করবে। ফাংশন হতো তখন ডেল্টা কিউব হতো, কিন্তু শুধু আর এর ফাংশন হওয়ার জন্য ওয়ান ডাইমেনশনাল হবে। শুধুমাত্র আর এর ফাংশন এটা, এ ইনটু ডেল্টা আর মাইনাস আর, এটা ওয়ান ডাইমেনশনালি তোমাকে ধরতে হবে। এ একটা কনস্ট্যান্ট, এর মান তোমাকে বের করতে হবে। তাহলে কিউ সমান কত? কিউ সমান হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন
রো ইন্টু ডিভি, ডিভি ধরো, তাহলে এটার মানটা বসিয়ে দাও, রোর মানটা বসিয়ে দাও, এ ডেল্টা আর মাইনাস আর ইন্টু ডিভি মানে 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর, তার মানটা কত হবে, এ ইন্টু 4 পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার হবে। এই ডিরাক ডেল্টা ফাংশনের জন্য এটা স্মল আর থাকবে না, মানে আর ইজিক্যাল টু আর এ তোমার মানে ক্যাপিটাল আর এ শুধুমাত্র এর মানটা থাকবে, আর বাদ বাকি জায়গাতে তোমার শূন্য হয়ে যাচ্ছে। এই তাহলে এখান থেকে তাহলে ক্যাপিটাল এ সমান কত, কিউ বাই 4 পাই আর স্কোয়ার, এই কনস্ট্যান্টের মানটা বেরিয়ে গেল, দিয়ে তুমি তাহলে ভলিউম চার্জের ডেনসিটিটা তাহলে কত হবে, রো আর সমান কত হবে, রো আর সমান হবে কিউ বাই 4 পাই আর স্কোয়ার ডেল্টা আর মাইনাস আর, এইটা অ্যান্সার হবে। আর বাদ বাকি গুলো তো তোমাদের হয়ে গেছে, কিন্তু তোমাদের মাত্র 22 জন মাত্র জমা দিয়েছে, আর বাদ বাকি জন কোথায় গেল, বাদ বাকিরা তোমরা তো দিয়ে দিবে এখানটায়, এটা হলে পরেও পেতে পারবো আমি, এখানে তো অনেকে আছে কিন্তু মাত্র জমা দিয়েছে 22 জন স্টুডেন্ট জমা দিয়েছে। তোমরা তো আপলোড করে দিবে এখানটা গুগল ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে আপলোড করে দিলে কি হয়, পরবর্তীকালে পরেও পাওয়া যায়, তুমি 2 মাস পরে তোমার নিজের জিনিসটা তুমি দেখতে পাবে। আর হোয়াটসঅ্যাপে এসব তো, হ্যাঁ বলো বলো। গুগল ক্লাসরুমে যে আপনি পিডিএফটা দিয়েছেন না, তাতে স্যার কোশ্চেন গুলো মানে ঢুকে ঠিক মতো, স্যার আপনি ডকুমেন্ট করে দিয়েছেন মনে হয়, স্যার ইন্টিগ্রেশনের যে পার্টটা সেটা আসেনি, মাত্র ও আচ্ছা কন্ডিশন। আচ্ছা, না 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 না, ঠিক আছে ঠিক আছে, এটাকে পিডিএফ করে দিয়ে দিব এবারে, এরপরে এটা ওয়ার্ডে আছে তো, ওয়ার্ডে বোঝা যাচ্ছে না, এটাকে আমি যদি পিডিএফ করে দিই, পিডিএফ এর পরের দিন থেকে আমি পিডিএফ করে দেবো, এটাকে ফাইলটাকে ফরম্যাট চেঞ্জ করে দিতে হবে, পিডিএফ ফরম্যাট মানে তুমি হোয়াটসঅ্যাপে সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমি মানে পিডিএফ ফরম্যাট করে দেবো, পিডিএফ ফরম্যাট করে দিলে সবাই দেখতে পাবে, মানে ওই যে ইন্টিগ্রেশন গুলো সব দেখতে পাবে আর কি, ম্যাথামেটিক্যাল এটা দেখতে পাবে আর কি। তো যাই হোক, অনেকে কিন্তু তোমরা সবাই প্রায় সবাই দিবে, বুঝতে পারছো তো, তোমরা নিজেরা করো, নিজেরা দেখো, এখানটা অ্যাসাইনমেন্টটাই হচ্ছে মেন জিনিস। স্যার হ্যাঁ বলো। স্যার রোয়াটা মানে এ ইন্টু ডেল কিউ কেন হবে না আরেকবার বলুন না। কিটা এইটা নাকি রো আর নাকি, হ্যাঁ স্যার, ওই রোয়াট সমান এ ইন্টু ডেল কিউটা কেন হবে না। এ ইন্টু ডেল কিউ কেন হবে না, হ্যাঁ আরে মানে ডেল, এটা তো তোমার ইনফিনিটেসিমাল, বুঝতে পারছো তো, এটা হচ্ছে ইনফিনিটেসিমাল স্মল, এটা তো আর মানে কি বলে থিটার ভাইয়ের ফাংশন নয়, দেখো ভালো করে, এটা কি থিটার উপর নির্ভর করবে বলো, আরে এখানটা ডেল কিউব মানে এটা তো তোমার শুধু আর এর উপর ডিপেন্ড করছে, এই যে মানে ইনফিনিটেসিমাল যে স্মল যেটা, মানে এই যে কি বলে ভলিউম চার্জ ডেনসিটি কার উপর নির্ভর করছে, শুধুমাত্র আর এর উপর নির্ভর করছে, এখানে কি থিটার ফাইর ব্যাপারটা আসছে বলো, এটা কি থিটা ফাইর অপেক্ষক হবে, দেখো সে ওটাই তো বুঝতে পারছি না যে কি করে বুঝবো যে থিটা ফাই অপেক্ষক হবে না হবে না। আরে এটা দূরত্বের উপর নির্ভর করবে, আরে এখান থেকে এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সের উপর নির্ভর করবে, এই ডিসটেন্সটা যখন আর ইজিক্যাল টু আর হবে, তখন হোয়েন আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর, তখন শুধুমাত্র এই মানটা থাকবে, আর তো থাকবে না, এটা সিমেট্রিক, না 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 ব্যাপারটা শোনো 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 ভালো করে দেখো, এটা তো তোমার সিমেট্রিক, মানে এটা তো স্পেরিক্যাল, এটা সিমেট্রিক মানে এটাতে থিটার মানে তোমার থিটার ফাই মানে এটা হবে না তো, তোমার থিটার বৃদ্ধির মানে থিটা চেঞ্জের সঙ্গে সঙ্গে কি এটার পরিবর্তন হবে বলো, এই যে সে যদি ওখানে কোনো স্ফেরিক্যাল সেল না বলে যদি উনি সলিড স্ফিয়ার বলতো, তখন কি থিটা ফাইয়ের উপর ডিপেন্ড করতো না। মানে সলিড স্পেয়ার, হ্যাঁ সলিড স্পেয়ার হলে তাহলে কিন্তু থিটা ফাইয়ের উপর ডিপেন্ড করতো, সে তখন তাহলে আমরা তো বের করতে পারতাম না রোয়ের মানটা, তো তখন তো কি তার তো একটা তখন ওই এ ইন্টু ডেল্টা কিউ আর মাইনাস আর হতো না, তখন এই এ ফাংশনটা আসতো না না এখানে, এখানে ফাইভ যে এইটা মানে তো সিগমার কাজ দিচ্ছে, সেই সিগমাটা তো এখানে থিন সেল বলিয়ে এসেছে। তখন কিন্তু তোমার যে প্রশ্নটা, যেটা যদি থিন স্ফেরিক্যাল মানে সেল না হয়ে যদি তোমার স্পেয়ার হতো, সলিড স্পেয়ার হতো, তখন কিন্তু তোমার থিটা ফাই এটা আসতো, সে ঠিক আছে বুঝতে পেরেছি। তখন কিন্তু থিটা ফাই, কিন্তু এখানটাতে তো থিন স্ফেরিক্যাল সেল বলছে, তো সলিড স্পেয়ারের ক্ষেত্রে করে দিন না, কি করে হবে?
সলিড স্পেয়ারের ক্ষেত্রে তোমাকে তাহলে এখানটায় সলিড স্পেয়ারের ক্ষেত্রে একটা মানে ক্ষুদ্র ভলিউম তোমাকে নিতে হবে। ক্ষুদ্র ভলিউম নিয়ে এর পরের মানে চ্যাপ্টারগুলোতে আছে, এর যে পরের চ্যাপ্টারগুলোতে কিন্তু আছে সলিড স্পেয়ার আছে, বুঝতে পারছো? স্যার চার্জটা যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে তো ওটা থিটার ফাইয়ের উপরে ডিপেন্ড করবে না, আর আর এর উপরে ডিপেন্ড করবে না, মানে আর এর উপরেই ডিপেন্ড করবে শুধু, কারণ মানে ইনসাইড দ্য স্ফিয়ার ওই ভলিউম চার্জ ডেনসিটিটা সমান হবে আর আউটসাইড জিরো হয়ে যাবে। শোনো এর পরের চ্যাপ্টারগুলোতে কিন্তু আছে, বুঝতে পারছো তো? ঠিক আছে, এর পরের চ্যাপ্টারগুলোতে আমরা করছি, তখন তোমরা মানে করতে পারবে, বুঝতে পারবে এটা। কারণ এটা পুরো ডিরাক ডেল্টা ফাংশন শুধু এখানে এই চ্যাপ্টারটা আছে তা নয়, পরের চ্যাপ্টারগুলোতেও আসবে, তখন তোমরা আমাকে দেখাবে, সেগুলোতে কিন্তু আছে। আচ্ছা শোনো, এবারে আসছি আমরা ইলেকট্রিক ফিল্ড কাকে বলবো আমরা। স্যার আগের দিন কিছু কোশ্চেন রাখা হয়েছিল, আর কি প্রশ্ন বাকি ছিল? লগের ডিএফ ডেল্টা ফাংশন যেটা। ও লগ দিয়েছে যে লগ যে মাইনাস হয়ে গেলে কি হবে? লগ হ্যাঁ মাইনাসের তো কোনো প্রশ্নই নেই, কারণ ওটা যে পয়েন্টে স্যাটিসফাই করছে এক্স এর বদলে সেটাই তো বসাতে হবে। ওইটা লগের ব্যাপারটা আমি বলবো বলছিলাম, সেটা দেখা হয়নি, আমি দাঁড়া দেখে আর এর পরের দিন আমি বলবো লগ যে যদি মাইনাস হয় তাহলে কি হবে, এইটাই তো ছিল নাকি? আর কি আর কার প্রশ্ন আছে বলো? তো লগ মাইনাস তো আনডিফাইন্ড হয়ে যাবে। আনডিফাইন্ড হবে, সে বলছে আনডিফাইন্ড হবে, তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা তাহলে এটা কি হচ্ছে? আমাকে একজন জিজ্ঞাসা করছিল, যখন মাইনাস হয়ে যাবে তখন কি হবে এর ক্ষেত্রে, এটাই তো ব্যাপার। আচ্ছা শোনো, সেটা আমি মানে আমাকে দেখা হয়নি রে বাবা, আমার তার তোমাদের খাতাগুলো আর চেক করা হয়নি, তোমার 22 জন জমা দিয়েছিল, আর সবাই জমা দিয়ে দিবে এখানটায়, বুঝতে পারছো? গুগল ক্লাসরুমে সবাই জমা দিবে কিন্তু। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার আগের বারে যে ডাইভারজেন্স ডি ইকুয়ালস টু 0 বলছিলেন ওটা একটু বলে দিন একবার। ডাইভারজেন্স পুরো প্রথমে যে হ্যাঁ যে ডাইভারজেন্স অফ ভি আর ক্যাপ বাই আর স্কয়ার। ডাইভারজেন্স অফ ভি, ডাইভারজেন্স অফ ভি সমান আর ক্যাপ বাই আর স্কয়ার। প্রথমে যে আগের দিন প্রথমে যেটা বলেছিলেন একেবারে প্রথমে। আরে হ্যাঁ, সেটা হচ্ছে কিছু নয়, এটা যে ধরো যদি এটা ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে এই যে 1/4πε0টাকে আমরা মানে 1 করে নিয়েছি, আর কিছু নয়। এখানটা ডাইভারজেন্স অফ ভি মানে এখানটায় মানে ইলেকট্রিক ফিল্ড ধরেছি আমি এখানটায়। শোনো ডাইভারজেন্স যেটা, আমরা ডাইভারজেন্স মানে আমরা ইলেকট্রিক ফিল্ড ধরেছি, যেহেতু এটা আগের 1/4 স্যার আগের দিনে পড়াটা একটু না। বলছি আগের দিনের পড়াটা আছে তোমার হচ্ছে ডাইভারজেন্স মানে আমরা ধরেছি ইলেকট্রিক ফিল্ড, আমি বলছি দাঁড়াও। আগের দিনের পড়াটা ছিল ডিরাক ডেল্টা ফাংশনের একদম প্রথম থেকে। এই যে ডাইভারজেন্স একটা ভেক্টর ফাংশন, তুমি শোনো একটা ভেক্টর ফাংশন ধরেছি, ভেক্টর ফাংশন অন্য কিছু নয়, এ সমান 1/4πε0, এই যে কিউ আর বাই আর স্কোয়ার, কিউ বাই এই যে 4πε0টাকে আমরা 1 ধরে নিয়েছি, দিয়ে তো এটা এই হয়েছে, আর তো কিছু না, আর ইউনিট বাই আর স্কোয়ার। এই যে কিউ বাই 4πε0টাকে আমরা কিউ মানে ইউনিট ধরে নিয়েছি, কারণ এটা ডাইভারজেন্স 0 হয়ে গেল, এটা ব্যাপারটা ঠিকঠাক বোঝা গেল না। ডাইভারজেন্স কি করে 0 হয়েছিল? দাঁড়াও, আগে প্রথমে ছিল ডাইভারজেন্স অফ এ সমান তাহলে কত হবে? এটা হবে 1/r² ডেল আর, আর এর ফাংশন যেহেতু, তাহলে r² ইন্টু 1/r², এই তো, এটা তো 1 হয়ে গেল, এটা তো তোমার 0 হয়ে গেল, এই তো ব্যাপার, আর তো কিছু না। ম্যাথামেটিক্যালি দেখো না তুমি। স্যার 0 হয়ে গেলে তো সোর্স সিং যে থাকবে তো ব্যাপারটা ঘটছে না এখানে, সে তো সলিনয়েডাল হয়ে যাচ্ছে। আরে 0 হয়ে যাচ্ছে মানে এটা কেন? শুধুমাত্র মানে ওই মানে পজিশনে 0 হবে না, বাদ বাকি পজিশনে 0 হবে, মানে অর্থাৎ ডাইভারজেন্স থিওরিমটা এখানে কাজে লাগছে না। মানে ডাইভারজেন্স থিওরিম ধরে যদি তুমি বলো তাহলে হবে এখানটা এই যে তোমার হচ্ছে এ ডট ডিএস, এই তো
এ ডট ডিএস মানে এর মানটা হয়ে যাবে তোমার 4 পাই। তাহলে ডাইভারজেন্স থিওরি অনুযায়ী তাহলে তো এটা হচ্ছে না, তাহলে 4 পাই এটা আসছে। এটা কি মানে কেন হচ্ছে সেটার জন্য ডিরাক ডেল্টা ফাংশনটা এসছে, আর তো কিছু না। অর্থাৎ ডিরাক ডেল্টা ফাংশন অনুযায়ী কি হচ্ছে, সেই পার্টিকুলার সেই মানে চার্জটা যে পয়েন্টে আছে সেই পয়েন্টে তুমি মানটা পাচ্ছ, আর বাদ বাকি পজিশনে তোমার শূন্য হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কি এই যে ভলিউমে আমরা যে করেছি, এই তার ভিতরে যদি চার্জ থাকে তখন তুমি 4 পাই পাবে, না হলে পাবে না। এই যে ভলিউমটা যদি তার বাইরে হয় তাহলে কিন্তু এটা শূন্য হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে এটা এই যে ভলিউম ডেল ডট মানে এই যে ডাইভারজেন্স, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আমরা ধরেছি, আর তো কিছু না। মানে এটা অন্য কোনো ভেক্টর ফিল্ড আমরা ধরিনি, আমরা ইলেকট্রিক ফিল্ড ধরেছি। আচ্ছা দেখো, আজকে যেটা আসছি আমরা, না কি বলো, আর কার মানে কি প্রশ্ন আছে বলো। আর কারোর কোনো কোশ্চেন আছে? আরে আর কারোর কোনো কোশ্চেন আছে নাকি? দেখো দাঁড়া দাঁড়া, এদেরকে মানে বলতে হবে, এদেরকে নাম ধরে ধরে না বললে হবে না। সমুদ্র সুন্দর সাউ। না স্যার, আচ্ছা দাঁড়া দাঁড়া, এদেরকে নাম ধরে ধরে না বললে হবে না। সাগর ঘোষ। হ্যাঁ স্যার। কোন প্রশ্ন আছে নাকি বলো। না স্যার, বুঝতে পেরেছি এগুলো। আচ্ছা আচ্ছা, অনেকে সব চুপচাপ আছে। সুরঞ্জন অট্ট। ইয়েস স্যার। কোনো প্রশ্ন আছে নাকি বলো। না স্যার। আচ্ছা আচ্ছা হোক, ঠিক আছে। এবারে আসছি আমরা ইলেকট্রিক ফিল্ড। কিছু ব্যাপার নয়, এগুলো আসলে প্রচুর প্রবলেম আমরা করব। প্রবলেম না করলে কিন্তু কিছু হবে না, বুঝতে পারছো। ধরো অনেকগুলো চার্জ আছে এখানটায়, এই যে চার্জ ধরো Q1 একটা আছে, এখানটায় ধরো Q2 আছে, এইরকম অনেক চার্জ আছে। এটা Q3 আছে ধরো, ধরো একটা চার্জ আছে এটা হচ্ছে QI আছে চার্জ আছে। আচ্ছা এই যে চার্জগুলো, এই চার্জগুলোকে আমরা বলা হচ্ছে সোর্স চার্জ, যার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। আর একটা চার্জ আছে ক্যাপিটাল কিউ, এটাকে বলা হচ্ছে টেস্ট চার্জ। আচ্ছা, টেস্ট চার্জ। আর এই যে চার্জগুলো, এগুলো হচ্ছে সোর্স চার্জ। সোর্স চার্জটা কি আর টেস্ট চার্জটা কি? সোর্স চার্জটা মানে যার জন্য কোনো বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব, সেই চার্জগুলোকে বলা হচ্ছে সোর্স চার্জ বলা হচ্ছে। আর টেস্ট চার্জ মানে কি, যে চার্জটা একটা টেস্ট চার্জ তুমি নিয়ে আসছো, যার উপরে এরা বল প্রয়োগ করছে, হ্যাঁ, এবং সেগুলোকে তুমি যদি পার ইউনিট চার্জে যদি বের করো, সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে যাবে। এবারে প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা হচ্ছে কি, প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা হচ্ছে হয় এই যে এককভাবে দেখো Q1 চার্জটা কিউর উপরে যে করবে, বুঝতে পারছো তো? অর্থাৎ প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা কি, এটা সব বইতেই আছে। দ্য ইন্টারাকশন বিটুইন any two charges is completely unaffected by the presence of other. ইন্টারাকশন বিটুইন মানে এর সঙ্গে ধরো ধরো Q1 এর সঙ্গে যে ইন্টারাকশনটা হবে, Q1 এর সঙ্গে কিউর যা ইন্টারাকশনটা হচ্ছে, বা Q2 এর সঙ্গে কিউর যে ইন্টারাকশন হবে, Q3 এর সঙ্গে কিউর যে ইন্টারাকশন হবে, QI এর সঙ্গে কিউর যে ইন্টারাকশন হবে, সেটা হচ্ছে অন্য কারোর দ্বারা প্রভাবিত হবে না। অর্থাৎ যদি ধরো Q1 চার্জের জন্য মানে কিউর উপরে যে ফোর্সটা কাজ করবে, সেটা যদি F1 হয়,
আর Q2 চার্জ কিউ মানে এর উপরে কিউর উপরে যে চার্জ মানে ফোর্স প্রয়োগ করবে সেটা যদি F2 হয়, হ্যাঁ এইরকম যদি হয়, তাহলে টোটাল কিউ চার্জের উপরে যে বল প্রয়োগ প্রযুক্ত হবে সেটা কত হবে? F সমান কত হবে? F সমান হবে F1 প্লাস F2 প্লাস F3 প্লাস Fi8। এইটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন, মানে ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলা হচ্ছে। ওকে, এবং এখানটা সোর্স চার্জটা হচ্ছে কি, সোর্স চার্জটা মানে যে এবার কুলম দেখো, মানে সোর্স চার্জটা হচ্ছে কি যে চার্জের জন্য, যে চার্জগুলো কোনো বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করবে সেই চার্জগুলোটাকে বলা যায় সোর্স চার্জ। আর টেস্ট চার্জ মানে একটা নিয়ে একটা পরীক্ষামূলকভাবে একটা মানে ধরো কিউ একটা চার্জ নিয়ে আনা হলো, সেই চার্জটা উপরে এই যে চার্জগুলো যে বল প্রয়োগ করবে মানে সেই চার্জটা হচ্ছে টেস্ট চার্জ। এই হচ্ছে ব্যাপার। এবার আসছি আমরা কুলম্বস ল। কুলম্বস ল তো সবাই জানো তোমরা। হ্যাঁ, একটা টেস্ট চার্জ কিউর উপরে একটা সিঙ্গেল সোর্স চার্জ কিউ যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে কুলম্বস ল। কুলম্বস লটা হচ্ছে কি, F সমান 1/4 পাই এপসাইলন কিউ কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ইউনিট। এই আচ্ছা, এই যে আরটা কি বলতো? আরটা হচ্ছে দুজনের মধ্যে ডিস্টেন্স। এই যে সোর্স চার্জ এবং টেস্ট চার্জের মধ্যে মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর। মানে আর মানে এই যে কিউ চার্জের মানে স্থানাঙ্ক নয়, এই যে আর মানে হচ্ছে কি দুটো চার্জের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে মানে স্মল আর। বুঝতে পারছো তো? এবার এপসাইলন জিরোটাকে কি বলা হচ্ছে? পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। এর মানটা কত হয় বলো তো? এর মান কত হয়? 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এই তো ব্যাপার। এখানটায় আর স্মল আরটা হচ্ছে কি সেপারেশন বিটুইন দা, মানে এটা হচ্ছে সেপারেশন ভেক্টর, আরটা হচ্ছে সেপারেশন ভেক্টর। আর হচ্ছে সেপারেশন ভেক্টর, এটাকে বলা হচ্ছে। হ্যাঁ, সেপারেশন ভেক্টর from the location of small q location of the small q from the location of small q to the location of q। এদের মধ্যবর্তী যে মানে সেপারেশন, এই যে সেপারেশনটা সেটা হচ্ছে সেপারেশন ভেক্টর দিয়ে প্রকাশ করা হচ্ছে। আচ্ছা দেখো, একটা অঙ্ক, আসলে অঙ্ক প্রচুর। শোনো, এখানে থিওরি থেকে অঙ্কটাই বেশি করতে হবে। অঙ্ক না করলে তুমি থিওরি বুঝতে পারবে না বা বুঝতে হবে না। প্রবলেম 1, আজকের প্রবলেম 1 অফ দিস ডে। দেখো এই অঙ্কটা করো দেখি। কি বলেছে? 12 ইকুয়াল চার্জেস প্রত্যেকটা চার্জ হচ্ছে স্মল কিউ, আর সিচুয়েটেড at the corner of a regular 12-sided পলিগন। মানে 12টা ভাগ আছে, মানে ধরো একটা ঘড়ি, তোমার যে ঘড়ি আছে সেই ঘড়িটাও তো তার 12 সাইড আছে, পলিগন। তারপরে কি বলেছে? হোয়াট ইজ দ্য
What is the need force? Need force on a test charge, capital Q, at the center. করো এটা দেখি। জিরো। 0 হবে। মানে এইরকম একটা ধরো ঘড়ি আছে, এখানটায় এটা 12, এদিকে 1, এটা ধরো 2, এটা ধরো 3, 4, 5, 6, এই তো 7, 8, 9, 10, 11, 12 এইভাবে আছে। এই আমার হাতে আঁকছি বলে আমার বেঁকে যাচ্ছে। এটা ঘড়ি ধরো তুমি একটা, এই এইটাই, এখানটা একটা ক্যাপিটাল কিউ আছে, সবগুলো স্মল কিউ, এইগুলো সব মানে এইগুলোই সব স্মল কিউ আছে। কেন জিরো কেন হচ্ছে কে বলবে জানো? একজন বলুক, বলো জিরোটা কেন হচ্ছে এখানে? একটা আরেকটাকে তো ক্যান্সেল করে দিচ্ছি, মানে 11 এর জায়গায় যেটা আছে 5 এর জায়গায় যেটা আছে সে দুটো পরস্পরের অপোজিট আর ইকুয়াল, তো প্রত্যেকটার জন্য সেভাবে ইকুয়াল আর অপোজিট হওয়ার জন্য সেন্টারে জিরো হয়ে যাবে। মানে টোটাল চার্জগুলো যে তোমার কিউর উপরে যে বল প্রয়োগ করবে, প্রিন্সিপাল অফ সুপারপজিশন ওয়াইজ, তাহলে তুমি যদি ধরো সেটাকে, এটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো, সাপোজ one of the 12 কিউ, মানে একটা কিউ রিমুভ করা হলো, 12টা কিউ মাইনাস কিউ বাই 4/ε r স্কয়ার ইজ রিমুভ। দাঁড়া, রিমুভ what is the force on 1/4πε ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কয়ার। কিউ বাই আর স্কয়ার। প্লাস হবে না মাইনাস হবে? এটা মাইনাস মাইনাস হবে। কেন এটা হচ্ছে? টোটালটা তো জিরো হচ্ছে, তাহলে যে বলতে পারি যে চার্জটা নেই তার জন্য ওই দিকে স্যার কিউটা মানে চলে যাবে আর কি, তার অপোজিটের ফোর্সটার জন্য। হ্যাঁ, মানে এটাকে ব্যালেন্স আর করছে না, বুঝতে পারছো তো? এটা প্লাস মানে এটা আমার বক্তব্য হচ্ছে প্লাস, মানে এটা ফোর্সের মানটা কত হবে? ফোর্সের মানটা হবে কত হচ্ছে জানো? তাহলে ফোর্সের মানটা কত হবে? মানে একটা কিউ যদি তুমি অপসারণ করাই, মানে 12 নম্বর যে এখানটা এই জায়গাটা থেকে তুমি কিউ তুমি সরিয়ে নাও, তাহলে ফোর্সটা কত হবে? এফ সমান কত হবে বলো? মাইনাস ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4/ε r স্কয়ার। 4πε0 r স্কয়ার। এখানটা মাইনাসটা হচ্ছে কেন? এখানে মাইনাসটা হচ্ছে কেন বলো? স্যার এটা এভাবে বলতে পারি যে এফ নেট ইকুয়ালস টু কিউ উপরে জিরো যদি 12টা থাকে, হ্যাঁ, তাহলে ওটাকে দুটো ভাগে ভাঙা যায়, যে 11টার জন্য 11টা চার্জের জন্য সেন্টারে টোটাল ফোর্স প্লাস যেটা রিমুভ করা হয় সেটার জন্য সেন্টারে টোটাল ফোর্স ইকুয়ালস টু জিরো, তাহলে 11টার জন্য সমান মাইনাস অফ ওই একটার জন্য যেটা রিমুভ করা হয়েছে। সেই এরকম ভাবে বলা যাবে না, 12টা চার্জ আছে, বাকি 11টা চার্জের জন্য চার্জ পরস্পরে ক্যান্সেল করে দেবে, শুধুমাত্র 12 নম্বর যে চার্জটা, তার বিপরীতে 6 নম্বর যে চার্জটা থাকবে, শুধুমাত্র সেটার জন্যই ফোর্সটা পাবো। সেই জন্য 12 নম্বর চার্জটা কিউটার উপর ফোর্সটা প্রয়োগ করবে। মানে 12 নম্বরের দিকে সেই চার্জটা এই ফোর্স অনুভব করবে আর কি, এই জন্য স্যার মাইনাস সাইনটা আসবে। আচ্ছা সেটা যদি তোমার হয়, তারপরে আমি আসছি, তোমার যদি ওই কথাটা যদি তোমার ঠিক হয়, আমার তো মনে হয় প্রথম যে বিষয়টা বললো সেটাই ঠিক। স্যার এখানে কোঅর্ডিনেট সিস্টেম বলা নেই স্যার, কি করে মাইনাস প্লাস বলবো? সেটা নেগেটিভটা বলবো কি, ওটা 1/4πε ক্যাপিটাল কিউ স্মল কিউ বা আর স্কয়ারই তো আসার কথা। অ্যাট্রাকটিভ বা রিপালসিভ এটা বুঝবো কি করে? ক্যাপিটাল কিউ বা স্মল কিউ এর মানের উপর ডিপেন্ড করবে তো। না, এটা হচ্ছে একটা তো তোমার প্রথমত তোমার জিরো হলো, জিরো হওয়া মানে
প্রথমটা তো তোমার মানে সব মানে টোটাল ফোর্সটা হচ্ছে ব্যালেন্স করছে এইখানটায়, ঠিক আছে। তারপরে একটা তোমার যখন চার্জ যখন থাকছে না, সে যদি এরকম ভাবে যদি বলি 12 নম্বর চারিটা ধরুন নেই, তাহলে আমরা শুধুমাত্র তো ক্যাপিটাল কিউটার উপর শুধু 6 নম্বর চারিটা তো ফোর্স প্রয়োগ করবে, তাহলে সেটার জন্য ফোর্সটা বার করলেই তো হবে, বাকিগুলো তো ক্যান্সেল করে দেবে। বাকিটা ক্যান্সেল করে দেবো। আচ্ছা, তাহলে তোমার কথা যদি ঠিক হয়, তারপরে তারপরে আমার পার্টটা দেখো তুমি, তারপরের পার্টটা দেখো তুমি, এটা এত দূর পর্যন্ত নাহলে তারপরে যদি তোমার 13 আমার তারপরের পার্টটা তুমি দেখো। নাও 13 equal charges তেরোটা হলেও স্যার জিরো। are placed at the corner of a regular 13 sided polygon. What is the মানে 13 নম্বর মানে 13টা তার বাহু আছে, হ্যাঁ, তাহলে তাহলে তুমি বলো হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য টেস্ট চার্জ। এটাও স্যার জিরো। কেন এটা জিরো হবে কেন বলো তো, এটা জিরো হবে কেন বলো? তখন দুজনের রেজাল্টেন্টটা একজনকে ক্যান্সেল করবে। কিউ স্যার এরকম বলা যায় না যে স্যার একে তো সিমেট্রি আছে, তার উপরে স্যার যেহেতু শক্তি সংরক্ষণ সূত্র সব জায়গায় মেনে চলে, তাই জন্য স্যার সবগুলো ফোর্সের অ্যারিথমেটিক মানে সামটা জিরো হচ্ছে আর কি। হ্যাঁ, সেটাই মানে তোমার হচ্ছে সেই সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী, মানে সব টোটাল যে ফোর্স, টোটাল শক্তি সংরক্ষণ এখানে কেন আসবে? শক্তি সংরক্ষণ নয়, এটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন হবে। এটা ও বললো না, তাই জিজ্ঞাসা করলাম। শক্তি সংরক্ষণ নয়, এখানটায় ও বলছে কি শক্তি সংরক্ষণ বলেনি, ও বলছে যেটা ওর ভুল বলা হয়েছে, মানে শক্তি সংরক্ষণ টার্মটা ভুল বলা হয়েছে। ও বলছে টোটাল যে ফোর্সটা মানে সিস্টেমটার উপর টোটাল ফোর্সের মানে রেজাল্টটা জিরো হবে, এটাই তো তুমি বললে। হ্যাঁ স্যার এটাই। মাঝে একবার শক্তি সংরক্ষণ বললো না, তাই জিজ্ঞাসা করলাম। সুপারপজিশন থিওরি। আরে এখানটা এটা ওর মানে ভুল বলেছে, মানে বলতে চাইছে ঠিক, কিন্তু ওই শক্তি সংরক্ষণ ওই টার্মটাই ভুল হয়েছে। ও বলতে টোটাল রেজাল্টেন্ট ফোর্সটা জিরো হবে। এবারে দেখো তারপরে তাহলে তুমি বলো এখানটায় বলো ইফ ওয়ান অফ দা মানে 13টা কিউর মধ্যে একটা কিউ যদি রিমুভ করে দেওয়া হয়, ইজ রিমুভ করে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে বলো হোয়াট ইজ দা ফোর্স অন কিউ। একটা কিউ রিমুভ করে দেওয়া হলো, তখন কত হবে বলো? 1/4/ε0 ছোট বড় করে আর স্কয়ার। 1/4πε0 কিউ কিউ বাই আর স্কয়ার। এটা কেন হলো? মানে স্যার যে চার্জটা মিসিং তার জন্য স্যার ওর জন্য সে তার ফোর্সটা অনুভব করবে আর কি, মানে বাকি যে যেটা প্রথমে তো সিমেট্রির জন্য জিরো হয়েছিল, এবারে একটা চার্জ তুলে নেওয়া হলো, এবার সেই জন্যই তো সে সেই ওই চার্জটার জন্যই বল অনুভব করবে ওই দিকে, এই জন্যই স্যার চার্জটা ফোর্সটা আসে। না না না, আর কে কি বলবে বলো, আর কার কি বক্তব্য বলো? স্যার যে চার্জটা ছিল সেই চার্জটা হচ্ছে সেম অ্যামাউন্ট অফ মানে এই বলটাই দিতে ছিল, এখন ওই চার্জটা নেই যেহেতু, তাহলে তাহলে যে এখন টেস্ট চার্জে তাহলে এই বলটাই অনুভব করবে। ঠিক তো নাকি? আর কার কি বক্তব্য? আর অন্যান্যদের বক্তব্যটা কি বলো? সব ঠিক আছে তো? হ্যাঁ, এটাই হবে, এটাই উত্তর হবে, বুঝতে পারছো তো? মানে এটা সিমেট্রির জন্য ও যেটা বলছিল ওটাই ঠিক হবে। স্যার আগে এটা ঠিক বুঝতে পারলাম না, যেটা 13টার ক্ষেত্রে এটা। আরে 13টার ক্ষেত্রে কি হবে, টোটাল যে তোমার টোটাল হচ্ছে কি 13টার জন্য কি হচ্ছে, তোমার একটা সিমেট্রিক ফোর্স চারদিক থেকে কাজ করছে কিউর উপরে, বুঝতে পারছো তো?
সমান এবং বিপরীতমুখী বল পরস্পর পরস্পরকে ক্যান্সেল করবে, এই জন্য শূন্য হবে। তারপরে একটা চার্জ নেই, তার জন্য তাহলে কি মানে তার জন্য যে এটা তোমার মানে তাহলে কি 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 ফোর্স কাজ করবে, এইটাই তো তোমার মানে আগে তোমার শূন্য ছিল, তাহলে কি একটা চার্জ নেই মানে তাহলে কি ফোর্স কাজ করবে 1/4πε0, মানে সিমেট্রিটাকে করা মানে সিমেট্রিটা মানে করার জন্য সিমেট্রিটা তো থাকলো না, তার জন্য এই ফোর্স কাজ করবে 1/4πε0 Q/r²। মানে সেখানটা তুমি কিন্তু এখানটায় মানে একজন বলছিল না যে স্যার 6 নম্বর চার্জটা 12 নম্বর চার্জটাকে ক্যান্সেল করবে, 1 নম্বর চার্জটা 7 নম্বরকে ক্যান্সেল করবে, এই সূত্রটা কিন্তু হবে না। আমার এটাই হচ্ছে বক্তব্য। এই যে হ্যাঁ এইখানটায় যে কি একজন বলছিল না, এর আগের ক্ষেত্রে একজন বলছিল না যে 12টার ক্ষেত্রে একজন বলছিল 12 নম্বর চার্জটা ক্যান্সেল করবে 6 নম্বর চার্জের দ্বারা, 5 নম্বর চার্জটা ক্যান্সেল করবে 11 নম্বর চার্জের দ্বারা, 4 নম্বর চার্জটা ক্যান্সেল হবে 10 নম্বর চার্জের দ্বারা। এইটা কি করে হবে? এটা তো তাহলে যদি হয় তাহলে পরেরটা তো হবে না। সে তাহলে ধরুন আমাদের এই চারটা যদি ফোর সাইডে যদি পেন্টাগন থাকে, মানে ধরুন যদি চতুর্ভুজ থাকে, সেই ক্ষেত্রে তো ওরকমই করি যে একটার জন্য অপরটা পরের বিপরীত হয়, আর সেন্টারে ফোর্সটা জিরো হয়ে যায়। হ্যাঁ তাহলে তখন তাকে একটু বলি কেমন ভাবে, বলি কেন ওরকম ভাবে আমরা। এটাও সিমেট্রি, মানে যে কোনো সিমেট্রির জন্যই জিরো। তো তাহলে এরকম যে 13 সাইড পেন্টাগন হয়, সেটাকে এক সাইড পেন্টাগন থাকে, সেক্ষেত্রে বলতে পারি যে দুজনের রেজাল্টেন্টটা অপর দ্বারা ক্যান্সেল হবে। ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে বলি? বলে তুই সেরকম করে ক্যান্সেল হবে। কিন্তু সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে হচ্ছে কি তোমার 13 নম্বর ক্ষেত্রে সেই সূত্র ঠিক হয়, এটা তো হবে না। মানে এটা তোমাকে সমবাহুজের ক্ষেত্রে হবে না তাহলে। না, সেটাই তো ব্যাপার। মানে 13 নম্বর মানে 13টার এর ক্ষেত্রে তাহলে তো সেইভাবে যে 6 নম্বর ক্যান্সেল করছে 12 নম্বর দ্বারা, 1 নম্বর ক্যান্সেল করছে 7 নম্বর দ্বারা, সেরকম ভাবে হবে না। এটা একটা সিমেট্রি, মানে রেজাল্টেন্ট যে ফোর্সটা কিউর উপরে যে কাজ করছে সেটা শূন্য হবে। এবার একটা নেই মানে সেই কারণে একটা মানে অ্যাবসেন্সের জন্য এটা হচ্ছে 1/4πε0 Q/r²। মানে সেরকম ভাবে আমরা এই করতে পারবো না যে 5 নম্বরকে ক্যান্সেল করছে 11 নম্বর, 3 নম্বরকে ক্যান্সেল করছে 9 নম্বর, 2 নম্বরকে ক্যান্সেল করছে 8 নম্বর, 4 নম্বরকে ক্যান্সেল করছে 10 নম্বর, এরকম ভাবে এই করতে পারবো না। ঘড়ির যে মানে অপোজিট এই হয়, সেক্ষেত্রে শোনো সেক্ষেত্রে কি করতে হবে জানো তো, তোমাকে অ্যাঙ্গেল ধরতে হবে। মানে ওই যে কোনটা, শোনো দুটো জিনিস হচ্ছে ব্যাপারটা। একজন মানে এখানটায় আমরা হয়তো এই করছি, এক্স অক্ষ বরাবর আমাদের ফোর্স ধরতে হবে, এক্স অক্ষ বরাবর টোটাল ফোর্স ধরতে হবে, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলোর যোগফল আমাকে এই করতে হবে। এই মানে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো আমাকে যোগ করতে হবে, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো আমাকে যোগ করতে হবে। তখন দেখবে এক্স অক্ষ বরাবর করলে এখানটা এদিকে কিছু ফোর্স কাজ করছে, এদিকে কিছু মানে পরস্পর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলোও শূন্য হবে, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলোও শূন্য হবে। এই মানে 13টার ক্ষেত্রেও তুমি এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো যদি তুমি যোগফল করো সেখানে শূন্য হবে, মানে অ্যাঙ্গেল গুলো বিভিন্ন রকম হবে না, এবং ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো সেটা হচ্ছে শূন্য হবে, মানে টোটাল রেজাল্টেন্ট যে ফোর্সটা সেটা শূন্য হবে। এইভাবে তোমাদের দেখতে হবে। তখন স্যার একটা প্রবলেম ছিল যে একটা এন ইকুয়াল চার্জেস, মানে ওই 13টা থেকে এন ইকুয়াল চার্জেস ছিল, ওটা জিরো দেখাতে হতো, কিভাবে করবো কিভাবে তখন? মানে 13র পরিবর্তে তুমি এন ইকুয়াল চার্জের ধরো নাকি? হ্যাঁ। তাহলে এর এন ইকুয়াল চার্জের ক্ষেত্রে শূন্য হবে এটা। কেন স্যার কিভাবে করবো? শূন্য সিমেট্রি দ্বারা বলতে পারে শূন্য, কিন্তু কেন শূন্য হবে? আরে টোটাল যে ফোর্সটা কাজ করছে, বুঝতে পারছো, টোটাল যে ফোর্সটা কাজ করছে কিউর উপরে, কিউ মানে সেন্টারে আছে, টোটাল ফোর্সের রেজাল্টেন্টটা শূন্য হবে, মানে সিমেট্রি বজায় রাখে করতে গেলে, মানে ইকুইলিব্রিয়াম পজিশনে অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন, বুঝতে পারছো, তাহলে এটা শূন্য হবে। তো এন ইকুয়াল চার্জে যদি হয়, মানে সেটা তুমি 12টা করো, 13টা করো, 15টা করো, 11টা করো, 9টা করো, এটা কিন্তু সবসময় শূন্য হবে। স্যার ওই প্রবলেমটা একটা হিস দেওয়া ছিল যে মানে প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছে, দিয়ে E1 তারপরে E1 cos থিটা এইভাবে ভেঙে করেছে। হ্যাঁ সেইভাবেই তো আমি বললাম। আরে বাবা E1 cos থিটা মানে এই এক্স অক্ষ বরাবর একটা উপাংশ গুলো সব শূন্য হবে, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ গুলো তো শূন্য হবে, এটাই তো বলছি আমি। আর ওয়াই অক্ষ বরাবর সাইন থিটা হবে।
এটা চলতে থাকবে থিটা যোগ হয়ে হয়ে প্রথমে একটা ইউয়ান হবে, তারপরে ইউয়ান কস থিটা, ইউয়ান কস থিটা, থিটা মানে টু থিটা, ইউয়ান কস থ্রি থিটা, এরকম চলতে থাকবে। সব কম্পোনেন্ট গুলোর মানে যোগফলটা শূন্য হবে, আর এদিকের তোমার বায়ু অক্ষ বরাবর সব কম্পোনেন্ট গুলোর যোগফলটা শূন্য হবে। এবার আসছি আমরা ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক্সটা পুরো নির্ভর করছে, একদম পুরো প্রবলেমের উপর নির্ভর করে মানে এই করে আছে। ইলেকট্রিক ফিল্ড কাকে বলবো আমরা? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কত, ধরো মানে অনেকগুলো হয়তো সেভারাল পয়েন্ট চার্জেস আছে, একটা হচ্ছে ধরো Q1, এটা ধরো Q2, এটা ধরো Q3, ঠিক আছে। কত একটা টেস্ট চার্জ থেকে, টেস্ট চার্জটা হচ্ছে Q, এখান থেকে ধরো বিভিন্ন ডিস্টেন্সে আছে, এটা ধরো R1 ডিস্টেন্সে আছে, এটা ধরো R2 ডিস্টেন্সে আছে, এটা ধরো R2 ডিস্টেন্সে আছে, এরকম ভাবে বিভিন্ন ডিস্টেন্সে আছে। টোটাল ফোর্সটা কিউর উপরে কত কাজ করবে? F সমান হচ্ছে F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট ডট ডট, অর্থাৎ এটা কত হবে? এটা হবে 1/4πε0, এটা হচ্ছে হবে Q1 Q বাই R1 স্কোয়ার ইন্টু R1 ইউনিট প্লাস Q2 Q বাই R2 স্কোয়ার ইন্টু R2 ইউনিট প্লাস ডট ডট ডট, ঠিক আছে। অর্থাৎ এটা কিউ তুমি বাইরে নিয়ে চলে আসো, কিউ বাই 4πε0 Q1 বাই R1 স্কোয়ার ইন্টু R1 ইউনিট প্লাস Q2 বাই R2 স্কোয়ার ইন্টু R2 ইউনিট প্লাস ডট ডট ডট। এবারে এফ সমান আমরা 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 কি জানি বলতো? এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই, কিউটা হচ্ছে চার্জ, টেস্ট চার্জ, আর ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড সমান কত হবে? দেয়ারফর ইলেকট্রিক ফিল্ড সমান কত হবে? ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা হবে 1/4πε0 সামেশন, এটা হচ্ছে ধরো I ইজিক্যাল টু 1 টু n QI বাই RI স্কোয়ার ইন্টু RI ইউনিট, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, ঠিক আছে। মানে একক ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কি, একক চার্জের উপরে যে বলটা কাজ করবে আর কি, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ফর ইউনিট টেস্ট মানে ইউনিট টেস্ট চার্জ যে মানে ফোর্সটা কাজ করবে ডিউ টু অল সোর্স চার্জেস, সেটাকে বলবো, সেই এক্সপ্রেশনটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড, মানে ফোর্স পার ইউনিট চার্জ। অর্থাৎ এটা কি, ফোর্স পার ইউনিট চার্জ, that would be exerted on a test charge at P, মানে একটা লোকেশন হতো P লোকেশন, এই যে বলটা কাজ করবে এটা হচ্ছে তোমার এ। এবারে দেখি একটা অঙ্ক দাও, প্রবলেম নাম্বার 2। Find the electric field at a distance z above the
মিড পয়েন্ট between two equal charges. Two equal charges q at a distance d. At a distance d apart. আচ্ছা আমি আঁকছি জিনিসটা, মানে ডি দূরত্বে দুটো চার্জ আছে আর কি, মানে আমি এঁকে দিচ্ছি কেন, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে ধরো কিউ আছে, এইখানে একটা কিউ আছে, এইখানটায় মানে জেড ডিস্টেন্স দূরে একটা বিন্দু, ধরো এইখানে একটা পি বিন্দু আছে, সেই পি বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ডের মানটা কত করো দেখি, করো এটা করো দেখি। মানে এর উপরে তাহলে কি হচ্ছে, এখানটা তাহলে ই এদিকে, তাহলে ধরো এদিকে তোমার এই চার্জের জন্য এদিকে ধরো E1 ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এদিকে হচ্ছে E2 ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। হ্যাঁ, মানে হরিজন্টাল কম্পোনেন্ট গুলো পরস্পরকে ক্যান্সেল করবে, শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্টটা এক্সিস্ট করবে নাকি। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড এট এ ডিসটেন্স জেড দূরত্ব দূরে একটা পি বিন্দু আছে, এবং কোথা থেকে আছে, এবং এর মিড পয়েন্ট থেকে মানে সমাধিখণ্ডক বরাবর এই বিন্দুটা আছে। দুটো ইকুয়াল চার্জ, একটা হচ্ছে প্লাস কিউ দুটোই কিন্তু একই, মানে ডাইপোল নয়, একটা প্লাস একটা মাইনাস কিউ সেরকম নয়, দুটোই কিউ কিউ আছে। হ্যাঁ, এবং যারা হচ্ছে ডি মানে ডিস্টেন্সে আছে, টোটাল ডিস্টেন্স ডি, মানে এটা ডি বাই টু, এটা ডি বাই টু। হ্যাঁ, এই পি বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করতে, এটা হবে কিভাবে হবে তোমরা একটু বলো, মানে আমাকে ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি শুধু বলো কিভাবে হবে। হ্যাঁ স্যার ওই যে কিউটা আছে উপরে নদীতে স্যার থিটা নিতে হবে, দিলে স্যার 2e sin থিটা বের হবে, সেটাই হচ্ছে স্যার তার রেজাল্টেন্ট ভ্যালু। এটাই তোমার থিটা হয়, আর সাইন থিটা কম্পোনেন্ট গুলো পরস্পরকে ক্যান্সেল করে দিবে। এটা আমি থিটাটাকে নিচে নিতে চাইছিলাম, মানে যেখানে কিউটা আছে সেই তুমি এইটা এই থিটা বলো তাহলে এটা হতো। হ্যাঁ, আচ্ছা এইটা যদি তোমার থিটা হয় তখন কি হবে, কি উপাংশ থাকবে, তখন cos থিটা আছে। cos থিটা, মানে তখন স্যার cos থিটাটা ভার্টিক্যাল, ক্যান্সেল হয়ে যাবে, মানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা থাকবে, মানে ই জেড সমান কত হবে, জেড অক্ষ বরাবর সমান কত হবে, দুটো সমানই হবে 2 * 1/4πε0, একটা হচ্ছে q/r² cos থিটা, এই তো নাকি, মানে এটা প্লাস এটা সমান 2 * এটা আসছে, এই জন্য এটা ইনটু এটা 2, আরে প্রত্যেকটা একই যেহেতু চার্জ আছে সেই কারণে তো বলটা তো একই হবে, 1/4πε0 q/r² cos থিটা, দুটো তো সমান হবে, দুটো মানে চার্জের জন্য। তার সঙ্গে মানে এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে 2, এই জন্য প্লাস এটা মানে 2, এই জন্য হচ্ছে। এবারে দেখো, এবারে cos থিটা সমান কত হচ্ছে, cos থিটা সমান হচ্ছে হবে এই যে cos থিটা মানে হচ্ছে z/r, এইটা যদি তোমার r হয়, এটা যদি তোমার r হয় z/r, আবার r মানে হচ্ছে কত, r মানে হচ্ছে z/√ওভার, এটা হচ্ছে কত z² প্লাস d/2 হোল স্কয়ার, এই তো। তাহলে ইলেকট্রিক ফিল্ড সমান কত হবে, অতএব টোটাল ইলেকট্রিক ফিল্ড এটা সমান কত হবে 1/4πε0 2qz বাই, এটা হচ্ছে cos থিটার জন্য একটা নিচে জেড আসবে, তাহলে এটা কত হবে, এটা হবে z² প্লাস d/2 হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3 ইনটু জেড ইউনিট। দেখো এটা বুঝতে পারছো কিনা দেখো, আরে আর সমান হচ্ছে কত, এখানটা আর সমান হচ্ছে একটা আছে না, আর সমান হচ্ছে √z² প্লাস d/2 হোল স্কয়ার। আচ্ছা, আর একটা cos থিটা সমান হচ্ছে z/r, মানে নিচে z/r³ হবে, নিচে r³ আসবে না, এই জন্য 2qz/r³ আসবে, এই জন্য
মানে cos থিটা মানে জেড বাই আর, আর আগে একটা আর বসে আর স্কোয়ার বসে আছে, তাহলে জেড বাই আর কি হবে না এখানটা। আবার আর সমান হচ্ছে রুট ওভার জেড বাই জেড স্কোয়ার প্লাস মানে অতিভুজটা আর কি, মানে জেড স্কোয়ার প্লাস ডি বাই টুর হোল স্কোয়ার। এবারে দেখো যখন জেড ভেরি ভেরি গ্রেটার দেন ডি বাই টু তখন কি হবে, when জেড ভেরি ভেরি গ্রেটার দেন ডি তখন কি হবে বল। আচ্ছা এটা কি ছিল, ই সমান এটা ছিল 1/4 পাই এপসাইলন 0 2 কিউ জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ডি বাই টুর হোল স্কোয়ার ইন্টু এটা 3/2 ইন্টু জেড ইউনিট। এবার জেড গ্রেটার ভেরি ভেরি গ্রেটার দেন ডি সমান কত হবে বলো, 2 জেড বাই জেড। এটা হবে মানে 1/4 পাই এপসাইলন 0 2 কিউ বাই জেড স্কোয়ার, মানে একটা জেড কেটে যাবে ইন্টু জেড ইউনিট। মানে অর্থাৎ মানে দূর থেকে যদি আমি দেখি তাহলে কি হবে, এটাকে পুরোটাকে একটা চার্জ মনে হবে, 2 কিউ চার্জ মনে হবে। হ্যাঁ মানে ফর ফার অ্যাওয়ে মানে অনেক দূর থেকে যদি আমরা দেখি নাকি, ইট জাস্ট লুকস লাইক এ সিঙ্গেল চার্জ। এটাকে একটা সিঙ্গেল চার্জের বলে মনে হবে, আমার সিঙ্গেল চার্জ 2 কিউ বলে মনে হবে। মানে দুটো চার্জ যে ডি ডিস্টেন্সের দূরত্বে আছে সেটাকে আমরা বুঝতে পারবো না, সেটাকে মনে হবে একটা সিঙ্গেল চার্জ। মানে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা এইটা হবে। বা ডি টেন্স টু যদি 0 করে দাও তাহলে এই ফর্মুলাটা এইভাবে চলে আসবে, এখান থেকে এই ফর্মুলা আসবে। এবারে দেখো এবারে বলেছে কি হয়েছে, তো এবারে ধরো যদি দুটো চার্জ প্লাস কিউ না হয়ে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ হয় তখন কি হবে দেখো। মানে এই একই প্রবলেম নাম্বার 3, মানে দুটো যদি প্লাস মানে একটা প্লাস একটা চার কিউ হয় একটা মাইনাস কিউ হয় তখন কি হবে, ফাইন্ড দা ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ মানে ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই বলতে হবে, হ্যাঁ একটা ফিল্ড এর ডিস্টেন্স একই অঙ্ক জেড অ্যাবাভ দা মিড পয়েন্ট বিটুইন, একই অঙ্ক বিটুইন ইকুয়াল সবগুলো করানো দরকার নেই, এগুলো অ্যাসাইনমেন্টে দিয়ে দিতে পারে। অপোজিট চার্জেস, হ্যাঁ আমি দিয়ে দেবো চার্জেস, মানে একটা প্লাস হবে একটা মাইনাস কিউ হবে, ঠিক আছে, এর ডিস্টেন্স ডি অ্যাপার্ট। সবগুলো করানো যাবে না, কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে হবে। ডি অ্যাপার্ট এই প্রথম মানে এ হচ্ছে বলে আমরা মানে ধীরে ধীরে করাচ্ছি, তারপরে আমরা মানে এগিয়ে যাবো, মানে কিছু কিছু অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো অ্যাপার্ট। হ্যাঁ দেখো মানে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, তাহলে কি হবে তখন, তাহলে প্রবলেমটা কি হবে, একটা মানে অঙ্কটা হচ্ছে আগের অঙ্কটা দুটো প্লাস কিউ ছিল, এটা হচ্ছে প্লাস কিউ একটা হচ্ছে মাইনাস কিউ, তখন কি হবে, স্যার তখন স্যার ভার্টিক্যাল কম্পারেবল ক্যান্সেল করবে। এটা হচ্ছে স্যার 1/4 পাই এপসাইলন 0 2 কিউ জেড টি বাই 2 আর নিচে থাকবে স্যার ডাইপোলের ফর্মুলাটা লিখে দিলে হতো ইলেকট্রিক ফিল্ডে। ডাইপোলের ফর্মুলাটা কি হচ্ছে, এইটা হচ্ছে এটা, তাহলে একটা হচ্ছে তাহলে কি হবে, এটা হচ্ছে প্লাস কিউ, মানে মাইনাস কিউর জন্য কোন দিকে কাজ করবে, মাইনাস কিউর জন্য এই দিকে কাজ করবে ইলেকট্রিক ফিল্ড।
একটা এদিকে কাজ করছে প্লাস কিউর জন্য এইদিকে, মাইনাস কিউর জন্য এইদিকে, দুজনের রেজাল্টেন্ট হবে এইদিকে, এই তো। আর এটা যদি তোমার জেড হয়, এটা যদি তোমার থিটা হয়, আর ডিস্টেন্স, এটা যদি আর ডিস্টেন্স হয়, এবারে দেখো এটা ধরো g/2, এটা হচ্ছে d/2, এটা হচ্ছে x অ্যাক্সিস। তাহলে এখানে কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো কিন্তু ক্যান্সেল করবে। আগের বারে কি হচ্ছে, হরিজন্টাল কম্পোনেন্ট গুলো ক্যান্সেল করছিল, এক্ষেত্রে কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো ক্যান্সেল করবে। ঠিক আছে, তাহলে হরিজন্টাল টোটাল মানে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে? টোটাল ইলেকট্রিক ফিল্ড তখন হবে 1/4πε0। মানে আগের বারে 2q cos θ ছিল, এবারে 2q sin θ হবে। 2q sin θ ইনটু x ইউনিট বাই r স্কয়ার। এখানটা r মানে হচ্ছে r মানে হচ্ছে সেই একই √z স্কয়ার, r মানে √z স্কয়ার প্লাস d/2 হোল স্কয়ার। এই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড সমান কত হবে? এখানটা ইলেকট্রিক ফিল্ড সমান হবে 1/4πε0 qd, মানে d/2, যেখানে sin θ মানে হচ্ছে কত, d/2 বাই, এখানটায় দাঁড়াও, এখানটায় sin θ সমান হচ্ছে কত, sin θ সমান d/2 বাই √z স্কয়ার প্লাস d/2 হোল স্কয়ার। তাহলে এখানটা তুমি মানে এখানটা 2 কেটে যাবে, তাহলে এটা হবে √z স্কয়ার প্লাস d/2 হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইনটু x ইউনিট। হরিজন্টাল কম্পোনেন্ট যেহেতু আছে এইটাই। এবারে এক্ষেত্রেও হোয়েন মানে ফার অ্যাওয়ে জেড ভেরি ভেরি গ্রেটার দেন যখন ডি হবে, তখন কি হবে? ই সমান কত হবে বলো? তখন ই সমান কত হবে? 1/4πε0 qd বাই z কিউব। qd বাই জেড কিউব ইনটু এটা কি x ইউনিট। তাহলে এই তো, এটা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রেও কিন্তু একই হয়। মানে ডাইপোলের ক্ষেত্রে কি হচ্ছে, এমনি মনোপোলের ক্ষেত্রে জেড স্কয়ার হচ্ছে, আর ডাইপোলের ক্ষেত্রে কি হচ্ছে, জেড কিউব হচ্ছে। মানে ফিল্ডটা কিন্তু অনেক তাড়াতাড়ি কমে যাবে আর কি। মনোপোলের ক্ষেত্রে হয় মানে 1/proportional to 1/z স্কয়ার হয়, এর ক্ষেত্রে হচ্ছে, ডাইপোলের ক্ষেত্রে কি হচ্ছে, 1/proportional to 1/z কিউব। এই এটাই হচ্ছে। কার কোনো কোশ্চেন আছে নাকি? বলছি যে ডাইপোলটা কিভাবে নিব, তার উপরে সেটা ডিরেকশন নির্ভর করবে। ডাইপোলটা কোন পয়েন্টে নিব নাকি? না মানে ডাইপোলের ডিরেকশনটা কোন দিকে হবে? যদি -2টাকে যদি মাইনাস x অ্যাক্সিসে রাখি, তাহলে তো সামনে একটা মাইনাস আসবে। হ্যাঁ, তখন মাইনাস আসবে। মানে এটাকে যদি তুমি এইদিকে রাখো আর কি, মাইনাস কিউটা যদি এইভাবে রাখো আর কি, মানে এখানটা মাইনাস কিউ, এখানে প্লাস কিউ যদি রাখো, এই তো ব্যাপার। তার ডিরেকশনটা মানে ইলেকট্রিক ফিল্ডটা উল্টো দিকে তখন হবে। ওকে নাকি? এটাই তো তোমরা বলছিলে নাকি? তখনও তো সেই -x কে দিয়ে দিলে সেই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তখন। না তো, না না, মাইনাস হবে না, তখন হচ্ছে মানে ইলেকট্রিক মানে ধনাত্মক এক্স অক্ষকে যদি তুমি এদিকে ধরো, এদিকে কিন্তু মাইনাস হবে, -1/4πε0 qd বাই z কিউব ইনটু x ইউনিট। বুঝতে পারছো তো? এবারে দেখো, এবারে আসছি আমরা, আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, বুঝতে, সব অঙ্ক করানো যাবে না, কিন্তু কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো আমি। এবং তোমরা মানে সবাই করে এখানটা কিন্তু জমা দিবে গুগল ক্লাসরুমে। আমি আজকে দেখবো তোমাদের মানে এইগুলো দেখে আমি কমেন্ট করে দেবো, কমেন্ট লিখে দেবো। আসলে ফোনে কেন বলছি না, ফোনে হলে ফোন জাম্প হয়ে যাবে। মানে ধরো 50 জন ছেলে তো, তার মধ্যে সবাই যদি মানে এই করে, তাহলে ফোন মানে মেমোরি ফিল আপ হয়ে যাবে, তোমরা বিরক্ত হয়ে যাবে। সেই কারণে গুগল ক্লাসরুমে হলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা এই করতে পারবো।
এবারে আসছি আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয় দেখো। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এবারে দেখো ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখেছি, হ্যাঁ কন্টিনিউয়াস যদি মানে এই যে ডিসক্রিট যদি চার্জ হয় তখন কিন্তু সামেশন আসছে, ঠিক আছে। যখন কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে তখন ইন্টিগ্রেশন আসবে। আগের বারে যেটা দেখেছি আমাদের যদি ডিসক্রিট যদি চার্জ না হয়, যদি ধরো কোনো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে আবার তিন ধরনের হয়, একটা হচ্ছে তোমার লাইন চার্জ, একটা হচ্ছে সারফেস চার্জ, একটা হচ্ছে ভলিউম চার্জ। ওকে, এই ধরনের যদি একটা চার্জ ডিস্ট্রিবিউশন হয়, লাইন চার্জ, লাইন চার্জের ক্ষেত্রে আমরা কি হচ্ছে ল্যামডা লাইন মানে লাইন চার্জ ডেনসিটি আমরা ধরি মানে চার্জ, লাইন চার্জ পার ইউনিট লেন্থ সেটাকে আমাদের ধরে নিতে হবে। মানে ধরো এখানটা একটা ডি এল ড্যাশ একটা ধরবো আমরা, একটা ক্ষুদ্র একটা লেন্থ ধরবো, সেখান থেকে ধরো এখানটায় পি ডিস্টেন্সে মানে আর ডিস্টেন্স দূরে পি দূরে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে লাইন চার্জ। এবারে আসছি এটা সারফেস চার্জ। সারফেস চার্জটা কি, সারফেস চার্জ মানে এটা ধরো একটা চার্জটা একটা সারফেস বরাবর আছে মানে ডিস্ট্রিবিউট করা আছে, তার সেক্ষেত্রে আমরা এটা ধরে নেব কি একটা ক্ষুদ্র ক্ষুদ্র আমরা একটা মানে সারফেস ধরে নেব, সারফেস একটা ক্ষুদ্র এলিমেন্ট আমরা ধরে নেব ডিএ ডিএ ড্যাশ ধরো বা ডিএস ধরো, ধরো ডিএস ড্যাশ ধরো আমরা ধরে নেব। এবং সেখান থেকে ধরো পি বিন্দুতে মানে আর ড্যাশ আর দূরে, সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো। এবং এই ধরনের মানে চার্জ ডিস্ট্রিবিউশনটাকে বলা হচ্ছে সারফেস চার্জ, সারফেস চার্জ। এবং সেক্ষেত্রে আমরা ধরবো সারফেস চার্জ ডেনসিটি একটা ধরবো সিগমা ইন্টু ডিএস ড্যাশ গুণ করে সেরকম এই করতে হবে। এবারে আসছি আমরা ভলিউম চার্জ ডেনসিটি। ভলিউম চার্জ ডেনসিটি মানে চার্জ যে ডিস্ট্রিবিউশনটা যদি ধরো এরকম একটা ভলিউম বরাবর চার্জ মানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে একটা ক্ষুদ্র একটা আমরা ভলিউম এলিমেন্ট ধরে নিব, ক্ষুদ্র ভলিউম এলিমেন্ট ধরে ধরো পি বিন্দুতে মানে আর দূরে পি বিন্দুতে এটা হচ্ছে ধরো ডিভি আমরা ধরে নেব, ঠিক আছে। এটা একটা ক্ষুদ্র ভলিউম এলিমেন্ট ধরে নিব, তার হচ্ছে তার কি ভলিউম চার্জ, এটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভলিউম চার্জ ডেনসিটি ধরতে হবে। তাহলে লাইন চার্জ মানে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ধরতে হবে লাইন চার্জ ডেনসিটি, এটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, এটা মানে রো হচ্ছে সিগমাটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি আর রোটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। এইভাবে ধরে আমাকে এগুলো করতে হবে। অর্থাৎ যদি চার্জ ডিস্ট্রিবিউশন যদি কন্টিনিউয়াস হয় তখন কি হবে, ইলেকট্রিক ফিল্ড সমান কত হবে, ইলেকট্রিক ফিল্ড আর সমান হবে 1/4πε0, এটা আর ইউনিট বাই আর স্কয়ার ইন্টু ইন্টু ডিকিউ, ঠিক আছে। এবারে ডিকিউ সমান যদি মানে ডিকিউ সমান কত হবে, এই যে ডিকিউ মানে লাইন চার্জের ক্ষেত্রে কি হবে, লাইন চার্জের ক্ষেত্রে এর মানটা হবে ল্যামডা ইন্টু ডিএল ড্যাশ। এখানটা ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে লাইন চার্জ ডেনসিটি। আর যদি সারফেস চার্জ ডেনসিটি হয় তখন কি হবে, তখন হচ্ছে হবে ডিকিউটা সমান কত হবে সারফেস মানে সিগমা ইন্টু ডিএস ড্যাশ, সিগমাটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। আর যদি এটা যে ভলিউম বরাবর যদি তোমার চার্জ ডিস্ট্রিবিউশন হয় একটা ইউনিফর্মলি, তাহলে কত হবে ডিকিউ সমান কত হবে, ডিকিউ সমান হবে রো ইন্টু ডিভি হবে। রোটা এখানটা কি, রোটা হচ্ছে এখানে ভলিউম চার্জ ডেনসিটি। তোমরা এগুলো জানো, বুঝতে পারছো? তাহলে
লাইন চার্জের ডেনসিটির ক্ষেত্রে সমীকরণ ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? ই আর সমান কত হবে? ই আর সমান সূত্রটা একই থাকবে, 4 পাই এপসাইলন 0 ল্যামডা আর ড্যাশ ইনটু ডি এল ড্যাশ, এটা হচ্ছে আর ইউনিট বাই এটা কত হবে? আর স্কয়ার হবে ফর লাইন চার্জ, লাইন চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ লাইন চার্জ। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু লাইন চার্জ, মানে চার্জ ডিস্ট্রিবিউশন যদি একটা লাইন বরাবর হয়। ফর সারফেস চার্জ ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? ই আর সমান কত হবে? 1/4 পাই এপসাইলন 0, এটা কত হবে সারফেসের ক্ষেত্রে? সারফেসের ক্ষেত্রে হবে এটা হচ্ছে সিগমা ইনটু আর ড্যাশ আর ইউনিট ইনটু ডিএস বাই আর স্কয়ার, এটা ফর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সারফেস চার্জ। আচ্ছা, ভলিউম চার্জের ক্ষেত্রে কি হবে? ভলিউম চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? ইলেকট্রিক ফিল্ডটা হবে 1/4 পাই এপসাইলন 0, এটা হবে রো ইনটু আর ড্যাশ আর ইউনিট ইনটু ডি টাও বাই আর স্কয়ার, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ভলিউম চার্জ। এবার সেখান থেকে তোমাকে অনেক অঙ্কগুলো আছে, অঙ্কগুলো পরপর তোমাকে করতে হবে, ঠিক আছে? আমি তাহলে কয়েকটা অঙ্ক দিয়ে দেবো, তাহলে এই মানে এই যে চার্জ ডিস্ট্রিবিউশন দিয়ে তোমাকে বিভিন্ন ফিল্ডে তোমাকে ইলেকট্রিক ফিল্ড কিভাবে বের করবো তার এই করবো। এর পরের দিন আমি চলে যাব গসেস মানে গসেস লতে চলে যাব, গসেস লতে অ্যাপ্লিকেশন এর পরপর করতে হবে। আজকে আর করাবো না, এখানটাই শেষ করবো বলো? স্যার থাক, এখানেই থাক। হ্যাঁ স্যার থাক এখানেই আজকে। এখানটায় শোনো, এখানে থিওরির থেকে বেশি তোমাকে প্রবলেম বেশি পরপর করতে হবে। স্যার আপনি না মানে মানে এতগুলো পরপর একই জিনিস না করে না সেগুলো স্যার অ্যাসাইনমেন্টে দিয়ে দিবেন স্যার, টেনে ভালো। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো, বুঝতে পারছি। আসলে প্রথমে হচ্ছে তো, প্রথম থেকে যদি মানে টেনে দিই একটু দিন 2-3টা ডেটের পরে আমি টেনে দেবো, বুঝতে পারছো? ঠিক আছে, আজকে আর কোনো কোশ্চেন আছে নাকি বলো? কোশ্চেন নেই তো কারোর? স্যার হ্যাঁ বলো। স্যার ওই ধরুন স্যার ডিরেক্ট ডেল্টা ফাংশন যেমন 1 ডাইমেনশনাল হয়, 3 ডাইমেনশনাল হয়, 2 ডাইমেনশনাল। ডিরাক ডেল্টা ফাংশন হ্যাঁ স্যার। 1 ডাইমেনশনাল হয় কেন? 2 ডাইমেনশনাল কেন হবে? 2 ডাইমেনশনাল তো হয় তো। হ্যাঁ 2 ডাইমেনশনাল হবে তো। জানা নেই, জানা ছিল না ওটা। আরে তোমার বইতে নেই মানে যে হবে না এমন নয়, ডিরাক ডেল্টা ফাংশন 2 ডাইমেনশনাল হবে, মানে ডেল স্কয়ার আর, বুঝতে পারছো? ডেল স্কয়ার মানে x মানে ডেল্টা এক্স ওয়াই, এই যে তোমার এইটা ডিরাক ডেল্টা ফাংশন যে তোমার এটাতে হবে তোমার এই যে তোমার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এই তো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই, এটা 1 হবে। এটা 2 ডাইমেনশন হবে বাবা, বুঝতে পারছো? হবে না কেন? 1 ডাইমেনশন হচ্ছে, 3 ডাইমেনশন হচ্ছে, 2 ডাইমেনশন অবশ্যই হবে। একটা তল একটা প্লেনে, প্লেনে তো তোমার 3 ডাইমেনশনাল হবে। স্যার তাহলে ধরুন ওই যেটা স্ফেরিক্যাল এলটা দিল, সেক্ষেত্রে মানে 2 ডাইমেনশনাল আলাদা তো হতে পারে অঙ্কটা। কেন 2 ডাইমেনশন আমি কি এ করব? একটা তো শুধু আর বরাবরই তো হবে, মানে থিটা আর ফাই তো কোনো ফাংশন নয় এটা, বুঝতে পারছো? থিটা আর ফাই তো ফাংশন নয় এটা। মোটামুটি 2 ডাইমেনশনাল হবে, ডিরাক ডেল্টা ফাংশন 2 ডাইমেনশনাল হবে, কিন্তু আমাদের বইতে 1 ডাইমেনশনাল আছে আর 3 ডাইমেনশনাল আছে বিভিন্ন বইতে, কিন্তু 2 ডাইমেনশনাল ডিরাক ডেল্টা ফাংশন হবে।
একটা প্লেনের ক্ষেত্রে তোমার স্ফেরিক্যাল সেল তো একটা প্লেন নয়, একটা প্লেনের ক্ষেত্রে তোমার এক্স ওয়াই যেখানে আছে সেখানে ডিরাইভেবল ফাংশন 2 ডাইমেনশনাল হবে। আচ্ছা আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, বুঝতে পারছো তো? তোমরা পরপর পরপর করে সবাই কিন্তু জমা দিবে, মানে ওই মানে ইয়েতে কি বলে গুগল মিটে জমা দিলে কি আমি পরেও দেখে নিতে পারবো। তোমার তো সেভ হয়ে গেল তোমার মানে তুমি যেটা পাঠাচ্ছ, সবাই জমা দিবে ডিটেল মানে এটা গুগল মিটে ওইখানে আমি ক্লাস ওয়ার্ক হিসাবে আপলোড করবো, বুঝতে পারছো তো? আর তোমরা ওইখানটায় ইয়ে করে দিবে, অ্যাটাচ করে দিবে, আমিও ওটাকে পিডিএফ করে মানে এটা জমা দিয়ে দেবো। ঠিক আছে বাবা, আজকে তাহলে এই পর্যন্ত হোক।